এখন আমরা দেখবো হচ্ছে যে ক্রপিং সিজন হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটা ক্রপের জন্য আলাদা আলাদা সিজন আছে। আমরা সব সিজনে চাইলে কি সব ক্রপ লাগাইতে পারবো না, তো এই সিজন গুলো কি আমরা একটু দেখবো। তো ক্রপিং সিজন মোটামুটি পুরোটি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে হচ্ছে আমরা যে মেজর দুইটা সিজন, হ্যাঁ আমাদের মেজর দুইটা সিজনের মধ্যে একটা হচ্ছে কি খরিফ আর একটা হচ্ছে রবি। হ্যাঁ, তো খরিফ আর রবির হচ্ছে যে টাইমটা একটু মাথায় রাখতে হবে। খরিফ হচ্ছে কি এপ্রিল থেকে সেপ্টেম্বর, রবি হচ্ছে কি অক্টোবর থেকে মার্চ। তো রবিটাকে আমরা এভাবে মনে রাখি যে রোম। হ্যাঁ, রোম দিয়ে যে রবি অক্টোবর থেকে মার্চ। তো এটা যে অক্টোবর থেকে মার্চ হয়, তাহলে বাকিটা কি এপ্রিল থেকে সেপ্টেম্বর। তো এটাকে চাইলে আমরা আবার ফার্দার এই যে ক্রপিং সোয়িং অথবা প্ল্যান্টিং হার্ভেস্টিং পিরিয়ড উপর ভিত্তি করে ফার্দার এটাকে আবার কি তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি তিনটা? খরিফ ওয়ান আর খরিফ টু। জাস্ট যে খরিফকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, খরিফ ওয়ান খরিফ টু আর একটা কি রবি। তো রবিটা হচ্ছে আমাদের উইন্টারে, খরিফ ওয়ানটা হচ্ছে সামার আর খরিফ টুটা কি রেনি। তো এখান থেকে আবার আলাদা একদম তোমাদের এবার কি স্পেসিফিক ভাবে ডেট দিয়ে দিস। তো ডেট গুলো এগুলো একটু ভালো করে দেখে যাইতে হবে, কুইজের জন্য ইম্পর্টেন্ট। যে আমাদের খরিফ ওয়ানটা কি মার্চ থেকে 16 মার্চ থেকে 30 জুন, 1 জুলাই থেকে 15 অক্টোবর কি খরিফ টু, আর রবিটা কি 16 অক্টোবর থেকে আমার হচ্ছে 15ই মার্চ। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কি খরিফ ওয়ান। তো খরিফ ওয়ানের এই যে আমাদের তোমার ডিফারেন্ট যে সিজনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো সবগুলো দেখতে হবে খরিফ ওয়ান খরিফ টু আর রবির জন্য। তো খরিফ ওয়ানের টাইমটা কতটুকু দেখতে হবে, এটার মধ্যে আমাদের টেম্পারেচার কতটুকু থাকে, 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। সেখানে হিটস্ট্রোম আর গাস্টি উইন্ড প্রবাবলি আর কি ভেরি হাই। হ্যাঁ, তারপর এগুলো একটু দেখে যাইতে হবে। তো ডিউরিং লেট খরিফ ওয়ান মনসুন উইন্ড ব্লুস এন্ড ফ্রম দ্য কি বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গল থেকে আমাদের সাগর থেকে কি হয়, একদম লাস্টের দিকে এসে কি কিছু বাতাস বয়। আর এখানে তোমার হচ্ছে কি ময়েশ্চারের কি কজেস রেইনফল। আর এখানে হচ্ছে 30% ক্রপ আমাদের যে এই আমাদের যে পুরো প্ল্যান্টিং এ, ঠিক আছে, অর্থাৎ পুরো দেশের যে 30% ক্রপ আছে সেটা হয় কি খরিফ ওয়ান সিজনে হয়। তো এখানে যে এই যে আমাদের এক্সাম্পল গুলো আছে এগুলো একটু দেখে যাইতে হবে আমাদের কুইজের জন্য, প্লাস রিটেনও আসতে পারে। যে জুট, আউটরাইস, গ্রাউন্ডনাট, কাউপি, মুগবিন এগুলো সবগুলো কি আমাদের সে খরিফ ওয়ান সিজনে হয়। তো অনেক সময় হয়তো শুধু বলে দিবে ধরো হচ্ছে জুট। হ্যাঁ, জুট বলে দিবে, বলবে যে এটা কোন সিজন হয় সেটা ক্যারেক্টারিস্টিক্স লিখো। তো তুমি যদি নাই জানো যে জুটটা খরিফ ওয়ান হয়, তাহলে তখন তুমি কি লিখতে পারবা না। আর প্লাস হচ্ছে কুইজের জন্য তো ইম্পর্টেন্ট আছেই। তো হচ্ছে খরিফ টুর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এগুলো পড়তে হবে, যে খরিফ টুটা কি কখন হয়, এটা টেম্পারেচারটা কতটুকু, ঠিক আছে। এরপরে যখন দেখো যে খরিফ ওয়ানের থেকে রেসপিরেশন রেটটা কি কম। হ্যাঁ, আমার খরিফ টু তে খরিফ ওয়ানের থেকে রেসপিরেশন রেটটা গাছের জন্য কি হয়, কম হয়। এরপরে যে ফটোসিনথেটিক রেটটা কি হয়, বেশি। দেখছো যে খরিফ ওয়ান থেকে খরিফ টু তে ফটোসিনথেটিক রেটটা আবার বেশি। আবার লাইফ স্প্যান অফ ক্রপ ইজ কি হায়ার দ্যান হচ্ছে খরিফ ওয়ান। তো খরিফ ওয়ানের থেকে যে লাইফ স্প্যান গুলা ক্রপের লাইফ স্প্যানটা কি বেশি। এবারে অ্যাটমসফিয়ারিক হিউমিডিটিটা কি বেশি। এগুলো হচ্ছে যে কম্পারিজন অনেক সময় আসতে পারে, যে খরিফ ওয়ান আর খরিফ টু এর মধ্যে পার্থক্য লিখো। তো পার্থক্যটা পার্থক্য আকারে চাইলে তোমরা লিখে রাখতে পারো এখানে। এবার হচ্ছে আমাদের যে আদার যে 30% আছে, ঠিক আছে, টোটাল ক্রপের 30% হয় কি খরিফ টু তে। তো খরিফ টু তে আমরা কি কি পাই, যে বোরো আমন, টি আমন, ঠিক আছে, কটন, সানফ্লাওয়ার, তারপর সামার মুগবিন, সুগার কেন এগুলা। হ্যাঁ, যে সুগার কেন এগুলো আমরা পাই হচ্ছে খরিফ টু সিজনে। এগুলো একটু দেখে যাইতে হবে। এরপরে রবি সিজনটা হচ্ছে মেনলি আমাদের উইন্টার সিজনটা। এখানে টেম্পারেচার কত, 4 ডিগ্রি থেকে ম্যাক্সিমাম 30 ডিগ্রি পর্যন্ত যাইতে পারে। তো এখানে হচ্ছে রেনফল ইজ পার্টিকুলারলি নিডেড ইন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। হিউমিডিটি পার্সেন্টেজটা কতটুকু থাকে দেখো, 60%-এর মতো। তো আমাদের যে রিলেটিভ হিউমিডিটি বা হিউমিডিটিটা কতটুকু, 60%-এর কাছাকাছি থাকে। উইন্টারে তো আমাদের একটু হিউমিডিটি কমই থাকে। তারপর এখানে হচ্ছে যে ইনসেক্টস, এই যে দেখো যেহেতু ইট ডাজ নট কি এফেক্ট স্ট্যান্ডিং ক্রপ আর নো লজিং এফেক্ট, ইনসেক্ট উইড ইনফেস্টেশন ইজ ভেরি লো। তো এই টাইম গুলাতে কি হয়, ইনসেক্ট আর উইডের ইনফেস্টেশনটা একটু কম থাকে। আর হচ্ছে আমাদের যে 40% ক্রপ, ঠিক আছে, দেখো খরিফ ওয়ানে 30%, খরিফ টু তে 30%, আর রবিতে 40%, টোটাল 100%। হ্যাঁ, আমাদের টোটাল 100% ক্রপ গুলাকে এভাবে ডিস্ট্রিবিউট করে, 30% হয় খরিফ ওয়ানে, 30% খরিফ টু তে, আর 40% কোথায় হবে, রবিতে। আর এখানে কোন কোন ক্রপ গুলো হয় সেটা একটু দেখে যাবে। হ্যাঁ, যে বোরো, হুইট, মেজ, বার্লি, সুগার কেন, অয়েল সিড, পালস, পটেটো, সুইট পটেটো এগুলো সবগুলো কোথায় হয়, রবি সিজনে হয়। তো এই যে পার্থক্যের বক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের রিটেনের জন্য। পার্থক্যের বক্সটা একটু দেখে যাবে, যে খরিফ ওয়ান খরিফ টু আর রবি। এই পার্থক্যের বক্সটা পড়লে আশা করি তোমাদের ওই পড়াগুলো হয়ে যাবে, ওখান থেকে আর বেশি ওইটা পড়ার দরকার নেই। চাইলে তুমি সংক্ষেপে এখান থেকে দেখে যেতে পারো, তাহলে তুমি লিখতে পারবে যে কোনোটাই আসুক, পার্থক্য আসুক তিনোটা। যেহেতু এবার পার্থক্যটা দিছে, পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এটা দেখে যাবে ভালোভাবে। এখানে আসছে কি ইনফ্লুয়েন্স অফ ক্লাইমেটিক ফ্যাক্টরস অন রিজিওনাল ডিস্ট্রিবিউশন এন্ড প্রোডাকশন অফ ক্রপ। এখন আমাদের যে ক্লাইমেটিক ফ্যাক্টরস গুলো আছে এগুলো কি কিভাবে হচ্ছে তোমার এফেক্ট করে, ঠিক আছে, আমাদের ক্রপস এর উপরে, প্রোডাকশনের উপরে, এটা দেখতে হবে। তো এই যে বাংলাদেশের যে ল্যাটিটিউড, এটা একটু দেখে যাবে, যে 20°15' নর্থ, আর হচ্ছে কত 26°38' নর্থ। বিটুইন দ্য লঙ্গিটিউড কত 88°01' ইস্ট থেকে কত 92°40' ইস্ট পর্যন্ত। তারপর আমরা কোথায় আছি, নর্থ অফ দ্য ইকুয়েটার। ইকুয়েটারের নর্থে আছে লার্জ হাফ অফ ইটস লাইস ইন দ্য কি টেম্পারেট জোন। তো আমাদের কি অনেক বড় একটা পার্ট কোথায় আছে, টেম্পারেট জোন আছে। বাট ইট ক্লাইমেট ইজ কি মেনলি ট্রপিক্যাল ডিউ টু অ্যাডভান্টেজিয়াস পজিশন অফ দ্য হিমালয়ান অন দ্য নর্থ এন্ড দ্য বে অফ বেঙ্গল ইন দ্য সাউথ। তো আমাদের যে ক্লাইমেটটা সেটা কি ট্রপিক্যাল, ট্রপিক্যাল রিজিয়ন বলা হয় এটাকে। তো এখানে আমরা কি পাই দেখো, এই যে শার্প রাইজ ইন টেম্পারেচার, চেঞ্জেস ইন রেইনফল প্যাটার্ন,
বাংলাদেশের ইনক্রিজ হয় যে আমাদের বাংলাদেশের যে এভারেজ টেম্পারেচারটা সেটা কতটুকু বেড়ে গেছে 0.103 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে পার ডিকেড ওভার দ্য পাস্ট 4 ডিকেড। দে হ্যাভ অলসো বিন রিপোর্টস টু চেঞ্জ ইন স্পেশাল ভেরিয়েবিলিটি সিজনাল প্যাটার্ন ইন রেইনফল। তো এই যে আমাদের কি প্রজেকশন সে দ্য টেম্পারেচার বাংলাদেশ উইল কন্টিনিউ টু ইনক্রিজ বাই 1 ডিগ্রি সেলসিয়াস বাই কি 2030। তো আমাদের বলছে যে 2030 সালের মধ্যে আমাদের যে টেম্পারেচারটা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, আরো আমাদের যে এভারেজ টেম্পারেচারটা আছে সেটা হচ্ছে 2050 সালে 1.4 ডিগ্রি সেলসিয়াস, আর 2100 সালে কত 2.4 ডিগ্রি সেলসিয়াস আকারে বেড়ে যাবে। যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? তো সেটা হচ্ছে এই কথাগুলো এখানে লিখেছে। তো রাইজিং টেম্পারেচার উইল এনহ্যান্স ইভাপোরেশন এন্ড এয়ার ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হুইচ উইল টার্ন আর চেঞ্জ দ্য অ্যানুয়াল এন্ড সিজনাল ভেরিয়েবিলিটি অফ সি রেনফল এন্ড দেয়ার স্পেশাল ডিস্ট্রিবিউশন। তো যদি তোমার হচ্ছে যে টেম্পারেচারটা বেড়ে যায় তখন হচ্ছে ইভাপোরেশনটা বেড়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে আবার এয়ার ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটিটাও কি চেঞ্জ হয়ে যাবে। এই কথাগুলো এখানে লিখেছে। সাচ চেঞ্জেস ইন ক্লাইমেট ক্যান হ্যাভ সেভারাল ইম্প্যাক্ট ইন অ্যাগ্রো বেসড কান্ট্রি লাইক বাংলাদেশ ওয়ার মোর দ্যান 55% টোটাল প্রোডাকশন ডিরেক্টলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এখন দেখো আমাদের যে টোটাল প্রোডাকশনটা, ঠিক আছে, এর মধ্যে 55% কত একদম ডিরেক্টলি এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট। আর আমাদের জিডিপির এই যে 70.22% কোথা থেকে আসবে, এগ্রিকালচার সেক্টর থেকে আসে। এগুলো একটু জাস্ট দেখে রাখবা। এখন দ্য মেইন ক্রপস গ্রোন আর হিয়ার কি প্রেজেন্টেড বিলো। তো অনেক সময় বলে দিবে যে প্যাডি বা রাইস সম্পর্কে লিখো, ঠিক আছে, মেইন ক্রপস। তো তখন তোমাকে পুরো ব্যাখ্যা করে লিখতে হবে যে রাইসের জন্য কতটুকু টেম্পারেচার, কোন টাইমটা অপটিমাম, তখন এখান থেকে লিখে লাগবে। তো রাইসের জন্য টেম্পারেচারটা দেখো কত 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাইতে পারবে না। অপটিমাম টেম্পারেচারটা কত 20 থেকে 35। এগুলো কুইজেও আসা, রিটেন আসলে তো পুরোটা ব্যাখ্যা করে লিখতেই হবে। তো কুইজে এই যে টাইম গুলো একটু এই টেম্পারেচার গুলো একটু দেখে যাইতে হবে। 18 ডিগ্রির নিচে যেতে পারবে না। তো ফ্রস্ট ইজ হার্মফুল। মিনিমাম জার্মিনেটিং টেম্পারেচার, এখন জার্মিনেটিং টেম্পারেচার হইতে পারবে কত 10 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম জার্মিনেটিং টেম্পারেচারটা। আর আমাদের এভারেজ রেনফল কত লাগবে 175 সেন্টিমিটার ইজ ফল এই কি ফেভারেবল ফর সাকসেসফুল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ফর দ্য ক্রপ। তো 175 সেন্টিমিটার অ্যানুয়াল রেনফল হইলে কি আমাদের সাকসেসফুল একটা গ্রোথ পাবো আমরা রাইস থেকে। তারপর হচ্ছে আমাদের এখানে কিছু এই যে রাইসের নাম দেওয়া আছে ইরিগেটেড, এগুলো দেখে যাবা। এই যে রাইস ট্রান্সপ্লান্টেড আর কি ডাইরেক্ট সিড বেড, ঠিক আছে। তো রাইসটার আমরা অনেক সময় কি ট্রান্সপ্লান্ট করি, অনেক সময় ডাইরেক্ট সিড বেড এটা ইউজ করা যায়। তাছাড়া দা ওয়াটার ডেপথ ভ্যারিজ ফ্রম 100 সেন্টিমিটার, এইগুলো একটু টাইম গুলা যতগুলা ওয়াটার ডেপথ দেওয়া আছে এগুলো একটু দেখে যেতে পারো। আর রেনি সিজনের স্ট্যান্ডিং ওয়াটার ডেপথ ভ্যারি ফ্রম 50 সেন্টিমিটার থেকে কত 3 মিটার। আর হচ্ছে আমাদের এই যে ফ্লাডিং অকুয়ার্ড অনলি ডিউরিং পার্ট অফ দ্য গ্রোইং সিজন, ডিউরেশন অফ ফ্লাডিং ইজ লকেলি 15 থেকে 16 ডেজ। অনেক সময় কি ডাইরেক্ট একদম যেগুলো ফ্লাডিং রিজন আছে ওখানে একদম মানে অনেকগুলো রাইস আছে তোমার পানির নিচেও থাকতে পারে, ঠিক আছে। তো ফ্লাডিং যে রিজন গুলো আছে ওখানে গ্রোইং সিজনটা কত দেখাচ্ছে এখানে 50 থেকে 60 সেন্টিমিটার। এগুলো কুইজের জন্য একটু দেখে যাই। তো এখন এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের বাংলাদেশের জন্য মেইন তিনটা রাইস কি কি। তো এটা আসতে পারে যে মেইন তিনটা রাইসের গ্রোইং সিজন লিখো। তো আউশ একটা, আর কি আমন, আর একটা কি বোরো রাইস। তো আউশের জন্য হচ্ছে আমাদের টাইমটা কত মার্চ থেকে মে পর্যন্ত, আর হচ্ছে হার্ভেস্টিং টাইমটা কত হবে জুন থেকে জুলাই। তো এই যে বিআরআর এর ধান কত 83, 83, 85, 98, 106 এক্সেট্রা আর কি আউশ রাইস। তো এগুলা কুইজে আসতে পারে যে আমাদের এই আউশ রাইস কোনগুলা কোনগুলা। আউশ হচ্ছে বিআরআর রাইস কত 83, 85, 98 আর 106। তারপর হচ্ছে আমন রাইস। আমন রাইসের টাইমটা কখন, এই যে জুলাই থেকে আগস্ট, আর হার্ভেস্টিং টাইমটা কত নভেম্বর থেকে ডিসেম্বর। তো ব্রডকাস্টেড আমন, এখানে আরেকটা জিনিস আছে দেখো, আমনের মধ্যে আবার পার্থক্য আছে যে ব্রডকাস্টেড আমন, ট্রান্সপ্লান্টেড আমন। তো ব্রডকাস্টেড আমন কি হয়, সিড আর ডাইরেক্টলি সোন ইন দ্য ফিল্ড। আর হচ্ছে যে ট্রান্সপ্লান্টেড ক্ষেত্রে সিডলিংস গ্রোন অন সিড বেড এন্ড দেন ট্রান্সপ্লান্টেড ইন দ্য মেইন ফিল্ড। তো দেখবে যে আমাদের যে ইয়াতে এই মাঠে দেখবে যে কিছু ধান রোপণ করছে, তো এখানে হচ্ছে সিডলিংসটা আগে কোথাও একটা সিড বেডে তোমার হচ্ছে কি সিড গুলারে গ্রো করাইছে, ওখান থেকে ট্রান্সপ্লান্ট করে পরে আমাদের মেইন ফিল্ডে নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিডলিং ট্রান্সপ্লান্টেশন। সব ব্রডকাস্টেড হয় এরকম। তো এই টাইম গুলো একটু দেখে যাবে। আর আমাদের আমন রাইস গুলো কত, যে বিআরআর এ 90, 91, 93, 94, 95, ঠিক আছে, অর্থাৎ আর হচ্ছে কত 103, অর্থাৎ 90 থেকে 95 আর 103, এগুলো হচ্ছে আমন। আর হচ্ছে বড় রাইস। বড় রাইসটা কখন আমরা করি, সোয়িং করি নভেম্বর থেকে জানুয়ারি, আর হার্ভেস্টিং টাইম এখানে। তো এখানে নামগুলো দেওয়া থাকলে দেবো। এটা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাইসের মধ্যে কি কি প্রকার গুলো আছে এটা। আর হচ্ছে হুইটও ইম্পর্টেন্ট আছে, হুইটটা একটু দেখে যাইতে পারো। হুইটের জন্য অপটিমাম টেম্পারেচার, এগুলো হচ্ছে কুইজের জন্য লাগবে যে অপটিমাম টেম্পারেচারটা কত। হ্যাঁ। আর হচ্ছে বাকিটা ব্যাখ্যাটা একটু দেখে যাবে যে আমাদের ইট ইজ নর্মালি উইন্টারে কত 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা থাকে। আর কোন কোন টাইমের মধ্যে আমাদের ওই যে অপটিমাম সুইং উইন্ডো। এরপর হচ্ছে অন এভারেজ গ্রেন ইল্ড ওয়াজ রিডিউসড কত কেজি বাই, হ্যাঁ, সেটা একটু দেখে যাইতে পারো। এগুলা আসতে পারে হচ্ছে মেজের জন্য হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচার, সুইটেল টেম্পারেচার কত জার্মিনেশনের জন্য 21 ডিগ্রি সেলসিয়াস, গ্রোথের জন্য 32 ডিগ্রি সেলসিয়াস। এগুলো সব কুইজের জন্য ইম্পর্টেন্ট। আর টেম্পারেচার বিলো 12 ডিগ্রি আর কত 35 ডিগ্রি, ইট ডাজ নট ফেভার কাল্টিভেশন। তো হচ্ছে 12 ডিগ্রি কম বা 35 ডিগ্রি বেশি হয়ে গেলে তখন এটা মেজের জন্য ঝামেলা। আর আমাদের এই যে রেন পুয়ার গ্রেন ফরমেশন, হ্যাঁ, পর্যাপ্ত অয়েল ডিস্ট্রিবিউটেড রেন ইজ এই কন্ডাক্টিভ পার গ্রোথ। আমাদের
এই যে ধানের জন্য অনেক বেশি পরিমাণে, প্রায় আমরা দেখছিলাম কত 175 সেন্টিমিটার লাগে রেইনফল, আর হুইটের জন্য লাগবে, মেজের জন্য লাগবে কত মাত্র 50 থেকে 75 সেন্টিমিটার। এই যে সুগার ক্যানটা ইম্পর্টেন্ট, এখানে টেম্পারেচার কত 26 ডিগ্রি, আর যে কত গ্রোয়িং পিরিয়ডের জন্য 24 ডিগ্রি, আর রেইনফল লাগবে কত 175 থেকে 200 সেন্টিমিটার। সুগার ক্যানের জন্য অনেক বেশি পরিমাণে রেইনফলটা লাগে। আর এখান থেকে পিএইচটা, যেহেতু আর কোনোটাতে পিএইচটা নাই, কিন্তু সুগার ক্যানের ক্ষেত্রে পিএইচটা আছে, তো এখান থেকে পিএইচ কত লাগবে, বোর্ড অ্যাসিড এন্ড অ্যালকালাইন সয়েল, এর জন্য হচ্ছে 6 থেকে 8.5 হচ্ছে সুইটেবল। আর কোন কোন জেলাগুলোতে সুগার ক্যানের জন্য সয়েল গুলো ভালো পাওয়া যায় সেগুলো একটু দেখে যাইতে পারো। হচ্ছে জুট, জুট হচ্ছে কি একটা ট্রপিক্যাল ক্রপ, এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। ট্রপিক্যাল ক্রপ কোনটা, জুট। এখানে হচ্ছে কত অ্যানুয়ালি আমাদের রেনফল লাগবে 175, আর টেম্পারেচার কত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এবার আসছে কি কটন, কটন ইজ হচ্ছে কি টেম্পারেট ক্রপ। এই যে আমাদের জুটটা হচ্ছে কি ট্রপিক্যাল ক্রপ, আর কটন কি একটা টেম্পারেট ক্রপ। তো বাংলাদেশ, বাট ইন বাংলাদেশ অনলি উইন্টার ইজ ফেভারেবল কাল্টিভেশন অফ কটন। তো একবার দেখবে যে তোমাদের এবার আমাদের যে ফিল্ডে যে তুলা গাছ লাগাইছে কটন, তো এটা এটা উইন্টার উইন্টার সিজনে দ্য ক্রপ লাইক যে কোল্ড টেম্পারেচার, তো টেম্পারেচার কত 10 থেকে 15, আর কত 500 মিলিমিটার রেনফল ইজ আইডিয়াল ফর কটন কাল্টিভেশন। এখানে কোন কোন জায়গায় কটনটা ভালো একটা দেখে যাইতে পারো, বাকিগুলো এগুলো হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট। টবেকো, টবেকোটা থেকে আসলে এখানে এত বেশি কিছু দেওয়া নেই, টবেকোটা কোথায় কোথায় ভালো একটু দেখে যেতে পারে। কোন টবেক, সয়েলটা কি হয় লোম থেকে টিল্ট লোম, তো সয়েলটা যেহেতু এখানে দেওয়া আছে সয়েলটা একটু দেখে যেতে পারে। এরপর হচ্ছে টি। তো টিটা কোথায় হয়, প্লেন্টি অফ রেইনফল, ওয়াটার শুড বি এসে ড্রেনিং অফ ভেরি কুইকলি, ঠিক আছে। এই জন্য সে টিটা মিলে একটা হাইল্যান্ডে হয়, যেখান থেকে হচ্ছে যে ওয়াটারটা তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে যায়। যে হাই রেইনফল, হাই হিউমিডিটি অ্যান্ড মডারেট টেম্পারেচার আর মোর কন্ডাক্টিভ। এখানে রেইনফলটা বেশি হইতে হবে, হিউমিডিটিটাও হাই হইতে হবে, আর মডারেট টেম্পারেচারটাও থাকতে হবে। এই জন্য হচ্ছে আমাদের সিলেটের ক্ষেত্রে কিছুটা টিটা ভালো হয়, কারণ সেখানে রেইনফলও বেশি হয়, হিউমিডিটিটাও বেশি, আর মডারেট টেম্পারেচারটাও থাকে, ঠিক আছে। এই যে আমাদের সিলেট চট্টগ্রামের কিছু পার্টে হয়। আর টিটা হচ্ছে কিছুটা অ্যাসিডিক সয়েলটা পছন্দ করে বেশি পরিমাণে, তো এটা একটু দেখে যেতে পারো যে টিটা অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো এখান থেকে মেনলি আসবে কুইজ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আমাদের এই যে রাইস, হুইট, মিল, ঠিক আছে। রাইসটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে রাইসের যেহেতু তিনটা আলাদা আছে, তো রাইসের এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট দেখে যেতে হবে। আর এখান থেকে কুইজ আসার চান্স অনেক অনেক বেশি পরিমাণে বেশি। আর রিটেনের জন্য এই যে এখান থেকে কিছুটা আসতে পারে কি কি ইনফ্লুয়েন্স। আর এটা পার্থক্যটা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের তিনটা পার্থক্য, তো হয়তো ইন্ডিভিজুয়ালি তিনটার একটা দিতে পারে বা তিনটার পার্থক্য চাইতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে। এই তো এগুলো থেকে আসবে আশা করি।